আসসালামু আলাইকুম সবাইকে। ভয়ের বারান্দা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র আছি আপনাদের সাথে। আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠান। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। আরো একটা কথা না বললেই নয়, আমাদের একান্ত সাপোর্ট দরকার আপনাদের। আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের সাপোর্ট আর আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সামনের দিকে কোনো অবস্থাতে এগিয়ে যেতে পারবো না। তাই একান্ত অনুরোধ করছি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। চলে যাব আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম, আমার নাম মুন্নি। আমি সিরাজগঞ্জ জেলার রামগঞ্জ উপজেলার একজন বাসিন্দা। ঘটনাটা আমার নিজের বড় ভাইয়ের সাথে ঘটে যায়। আমার ভাইয়া আমার কাছে যেভাবে বলেছিল আর আমরা যা দেখেছি, আমি ঠিক সেভাবে লিখে পাঠানোর চেষ্টা করছি। হয়তো খুব ভালোভাবে গুছিয়ে লিখতে পারবো না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটা 2015 সালে আমাদের সাথে ঘটে যায়। এটা সেদিনকার ঘটনা, যেদিন আমি সকালবেলা আমার নিজের বড় ভাইয়ের রুমটা পরিষ্কার করার জন্য তার ঘরে ঢুকেছিলাম। বলে রাখি, আমাদের পরিবারে আমি, আমার বড় ভাই আর আমার ছোট দুজন বোন আছে। আমাদের মধ্যে আমার বড় ভাই সবার বড়, তারপরে আমি। আমার বাবা একটা সরকারি কর্মকর্তা ছিলেন। আমার ভাই দেখতে অনেক সুন্দর ছিল এবং উচ্চ শিক্ষিতও ছিল, তবে সে কোনো চাকরি বাকরি কিছু করতো না। আমার বয়স তখন 17 বছর হবে। এখন আমি বিবাহিত, কিন্তু বিয়ের পরেও আমি আপনাদের একটা এপিসোড শুনেছি, যার কারণে মনে করলাম আমার কাছে থাকা ঘটনা আপনার কাছে লিখে পাঠাই। ভালো লাগলে পড়ে শোনালে খুব খুশি হব। ঘটনাটা 2015 সালের ফেব্রুয়ারি মাসের 22 তারিখে আমি প্রথম দেখি। সেদিন সকালবেলা আমার ভাইয়ের রুমটা পরিষ্কার করার জন্য আমি আমার ভাইয়ের রুমের ভেতরে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমি অদ্ভুত কিছু দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ি। আমি দেখলাম আমার ভাইয়ের ঘরের বিছানার নিচে বেশ কয়েকটা অর্ধপোড়া মোমবাতি আর কিছু অস্বাভাবিক জিনিসপত্র পড়ে আছে। আমি এই জিনিসগুলোকে বের করে আম্মুকে দেখালাম আর জানতে চাইলাম এগুলো কি হতে পারে। আমি প্রথমে বুঝতে পারিনি এগুলো দিয়ে আসলে ভাইয়া কি করছিল। ভেবেছিলাম হয়তো কোনো নেশায় জড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই চিন্তার ভাবনাটা সম্পূর্ণ ভুল ছিল। আমার মা প্রথম দেখেই এই জিনিসগুলোকে বুঝতে পারেন আসলে এগুলো কি কাজে ব্যবহার করা হয়েছিল। সেদিনকে দুপুরবেলা বাবার সামনে আমার ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল এগুলো কি, আর সে এগুলো দিয়ে কি করছে আর কতদিন ধরে এসব করে আসছে। আমার ভাইয়া তখন আমতা আমতা করে যা বলল, সেটা শুনে আমি প্রচন্ড আশ্চর্য হয়ে গেলাম। আমার ভাইয়া কেমন অস্বাভাবিকভাবে শান্ত গলায় বলল, আম্মু তোমরা কোনো ভয় পেও না, আমি কোনো খারাপ কিছু করছি না, আমি শুধু এগুলো একটু শেখার চেষ্টা করছি। সে বোঝাচ্ছে সে ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করা শুরু করেছে। আমরা প্রচন্ড ভয় পেয়ে গেলাম আর তাকে অনেক কড়াভাবে নিষেধ করে দিলাম সে যেন পরবর্তীতে এগুলো না করে। কিন্তু কে শোনে কার কথা। সে প্রতিনিয়তই এরকম কালো জাদুর চর্চা করতে লাগলো। এটা আমরা আমাদের রুম থেকে স্পষ্টভাবে বুঝতে পারছিলাম। শত নিষেধাজ্ঞার পরেও আমার বড় ভাই এই কাজগুলো অনবরত করতেই থাকলো। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। হঠাৎই মার্চের 12 তারিখে আমরা লক্ষ্য করলাম আমার ভাইয়ার চোখের নিচ দিয়ে কালো দাগ পড়ে গেছে। দেখেই মনে হচ্ছে সে অনেক রাত নির্ঘুমভাবে কাটিয়ে দিয়েছে। ব্যবহার আচরণেও কেমন একটা অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যাচ্ছিল। সে কারোর সাথে কথা বলতো না, ঠিক মতো খেত না, এমনকি নিজের রুম থেকেও বের হচ্ছিল না। আমরা বুঝতে পারছিলাম না আমার ভাই আসলে কি করতে চলেছে। এভাবে আমরা তাকে আরো বেশি শাসন করতে লাগলাম। আস্তে আস্তে সে পাগলের মতো হতে থাকলো। প্রতিদিন রাতে সে কেমন একটা হয়ে যেত, তার গলার স্বর চেঞ্জ হয়ে যেত আর অদ্ভুতভাবে চিৎকার করত, যার আগামাথা আমরা কোনো কিছু বুঝতে পারছিলাম না। আমরা আমার ভাইকে নিয়ে একটা কবিরাজের কাছে যাই। সে কবিরাজটা আমাদেরকে দেখেই বলে দেন আমরা যেন তার বাড়ি থেকে চলে যাই। তিনি আমাদেরকে কোনো রকম সাহায্য তো দূরের কথা,
আমাদের সাথে কোনো কথাই বলবেন না। আমরা বুঝতে পারলাম না কবিরাজটা আসলে কেন এরকম বলছে। আমরা নিরুপায় হয়ে একরকম মন খারাপ করে সেই বাড়ি থেকে চলে আসি আর ভাবতে লাগলাম ভাইকে নিয়ে কি করা যায়। ভাইয়ার চেহারাটা দিন দিন আরো বেশি খারাপ হচ্ছিল আর সে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছিল। এভাবে এমন একটা সময় চলে এলো ভাইয়ার কথা বলার শক্তিও হারিয়ে গিয়েছে। হঠাৎ একদিন আমি আর আমার মা লক্ষ্য করলাম ভাইয়া কোনো রকমে বিছানা থেকে উঠে ঘর থেকে বের হয়ে গেল। আমরা ভাইয়ার পেছন নিলাম। সে বেশ কিছু দূরে গিয়ে একটা লোকের সাথে দেখা করলো। আমরা সেই লোকের চেহারাটা ঠিকমতো বুঝতে পারছিলাম না এবং তার কাছ থেকে কিছু একটা নিয়ে সে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর সরাসরি নিজের রুমে গিয়ে প্রবেশ করলো। ঘরের দরজাটা বন্ধ করে দিল। তারপরে সে তার ঘরের ভেতরে কি করছিল এটা আমরা জানি না, কিন্তু হঠাৎ করেই আমরা তার অনেক জোরে একটা চিৎকার শুনতে পাই। তার চিৎকার শুনে আমরা আমার ভাইয়ার ঘরের দরজাটা অনেক জোরে ধাক্কাতে থাকি, কিন্তু তার কোনো রিপ্লাই পাচ্ছিলাম না। এভাবেই অনেকটা সময় কেটে যায়। আমি আর মা কান্না শুরু করে দিয়েছিলাম। আমাদের দেখা দেখে আমাদের ছোট বোনগুলোও আমাদের সাথে কাঁদতে লাগলো। তারা গিয়ে বাড়ির পাশের কয়েকজন লোকজনকে ডেকে নিয়ে আসলো আর কোনো উপায় না পেয়ে ভাইয়ার দরজাটা ভেঙে ফেললাম। সেখানে ঢুকে আমরা যা দেখলাম এটা দেখে আমরা সবাই স্তব্ধ হয়ে গেলাম। আমরা দেখলাম ভাইয়া তার নিজের রুমের মেঝেতে লাল কোনো একটা সিঁদুর জাতীয় পাউডার দিয়ে পুরো ঘরের মেঝের ভেতরে একটা বৃত্ত এঁকেছে আর সে বৃত্তের ভেতরে একটা তারা এঁকেছে আর সে তারার প্রতিটা বাহুতে মানে তারার 5টা বাহুতে 5টা অর্ধপোড়া মোমবাতি জ্বলছিল আর সে বৃত্তের এক প্রান্তে আমার ভাইয়া পড়ে আছে। আমরা অনেকে ডাকাডাকি করার পরেও ভাইয়ার কোনো হুঁশ আসছিল না। আমরা সাথে সাথে আমার ভাইকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করি। সেখানে বেশ কিছুক্ষণ চিকিৎসা করার পর আমার ভাইয়ার জ্ঞান ফিরে আসে। আমার ভাইয়ার শরীর দিন দিন আরো বেশি খারাপ হচ্ছিল। ডাক্তাররা আমাদেরকে বলেছিল আমাদের হাতে আর কোনো কিছু করার নেই। এমনকি ঢাকা মেডিকেল কলেজ থেকেও ভাইয়াকে জব দিয়ে দেওয়া হয়েছিল। তারাও ভাইয়ার আর কোনো চিকিৎসা করতে পারবেন না। এখন যে কয়টা দিন বাঁচতে হবে ভাইয়াকে, তাকে যেন নিজের বাড়িতে নিয়ে গিয়ে আমরা সেবা যত্ন করি। যদি একটু সুস্থ হলে হলো, না হলে তার দিন শেষ হয়ে আসছে। আমরা সবাই ভেঙে পড়েছিলাম, কারণ আমার পুরো দাদার গোষ্ঠীর ভেতরে আমার ভাইয়া একজনই ছেলে ছিল। বাদবাকি আমার চাচা আর আমার ফুবু তাদের কারোরই পুত্র সন্তান ছিল না। আমাদের বাড়িতে এক প্রকার শোকের ছায়া নেমে এলো। এরই মধ্যে আমরা যা শুনতে পেলাম এটার জন্য আমরা আরো বেশি প্রস্তুত ছিলাম। ভাইয়া মারা যাওয়ার কয়েকদিন আগে আমাদের বাড়িতে সেই কবিরাজটা এসেছিলেন আর তিনি আমাদেরকে যা বলেছিলেন এটা শুনে আমরা আরো বেশি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। মানুষ কিভাবে এতটা নিকৃষ্ট হতে পারে? কবিরাজের মুখ থেকে সেই ঘটনাটা শোনার পর আমি আমার নিজের ভাইকে ভাই বলতেও ঘৃণা করছিলাম। তিনি এসে আমাদের যা বললেন এটা শুনে আমরা আকাশ থেকে পড়লাম। তিনি বললেন আমার ভাই খুব নিকৃষ্ট একজন মানুষ ছিল। সে এত জঘন্য একটা কাজ করেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো ছিল না। যদিও আমরা বুঝতে পেরেছিলাম আমার ভাইয়ার ব্ল্যাক ম্যাজিক শেখার খুব আগ্রহ ছিল, কিন্তু তার এই সুযোগ নিয়ে একজন অসাধু তান্ত্রিক তার নিজের সাধ্য হাসিল করেছে। আমার ভাইয়াকে তার বলির বকরি বানিয়েছিল। তাকে দিয়ে এমন কিছু নিকৃষ্ট কাজ করানো হয় যেটা মুখে আনতেও ঘেন্না করে। আমার ভাইয়া যখন সেই তান্ত্রিকের কাছে গিয়ে কালো জাদু শেখার জন্য কৌতূহল জানায় তখন তিনি তার সুযোগ নিয়েছিলেন। মূলত আমার ভাইয়া গিয়েছিল সেই তান্ত্রিকের কাছে। আমার ভাইয়া একটা মেয়েকে পছন্দ করত, সেই মেয়েকে কালো জাদু করে বশীভূত করার, কিন্তু সেই তান্ত্রিকটা আমার ভাইকে উল্টো পাল্টা বুঝিয়ে তার নিজের দলে টেনে নেয় আর বলে আমি কেন করে দেব, কাজটা তো তুমি নিজেও করতে পারো। তখন থেকেই আমার ভাইয়ার ভেতরে এই কালো জাদু শেখার আগ্রহ চলে আসে। তাকে দিয়ে সেই তান্ত্রিক একটা জঘন্য খেলায় মেতে ওঠে। খেলাটা ছিল ঠিক এইরকম, আমার ভাইয়াকে একটা কবরের ভেতর থেকে একটা মহিলার লাশ তুলতে বলে আর সেই লাশের সাথে ওই নিকৃষ্ট কাজটা করতে বলে, যেটা আমি লিখতে পারছি না। তারপরে সেই লাশটার মাথাটা কেটে ওই তান্ত্রিকের কাছে দিতে বলে। আমার ভাইয়া
ঠিক সেই কাজটাই করেছিল। সে একটা নির্দিষ্ট কবর থেকে একটা পচা গলা মহিলার লাশ তুলে ফেলেছিল, আর সেই লাশের সাথে সে সঙ্গম করেছিল। তার বুকের ওপরে বসে থেকে সে অনেক মন্ত্র পাঠ করেছিল, আর তার শেষ পর্যায়ে তার মাথাটা কেটে ওই তান্ত্রিকের কাছে দিয়ে যায়। আর যেই মাথাটা দিয়ে তান্ত্রিক তার নিজের সাধ্য হাসিল করেছিল, কিন্তু মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল আমার নিজের বড় ভাইকে। এতদিন যাবৎ আমার ভাইয়ের সাথে যেসব ঘটনা ঘটেছে এগুলো তো আমরা নিজেরা জানতে পারিনি। তার সাথে অনেক ভয়ঙ্কর কিছু ঘটে গিয়েছিল, যেটা সেই কবিরাজটা আমাদেরকে বলেছিল। আমার ভাইয়া নাকি প্রায়শই ওই মেয়েটাকে দেখতে পেত, যে মহিলার সাথে সে এরকম দুর্ব্যবহার করেছিল আর এরকম নিকৃষ্ট কাজ করেছিল। আমার ভাইয়াকে ওই মহিলাটাই মেরে ফেলেছে, যার সাথে সে কবর থেকে উঠিয়ে খারাপ কাজ করেছিল। যদিও আমার নিজের বড় ভাইয়ের মুখ থেকে এরকম কোনো ঘটনা আমরা শুনতে পাইনি, কিন্তু তার ব্যবহার, আচরণ আর তার কথাবার্তা থেকে আমরা বুঝতে পেরেছিলাম এগুলো আসলেই সত্যি। আর সেই কবিরাজটা আমাদেরকে সেদিনকে সাহায্য করতে চেয়েছিল না এই কারণ এটা তার দ্বারা কোনো অবস্থাতেই সম্ভব ছিল না, কারণ আমার ভাই যেই কাজটা করেছে তার কোনো ক্ষমা ছিল না। আর সে এমন একটা দুষ্টু ত্রান্তিকের সাহায্য করেছিল যে আমার ভাইকে ব্যবহার করে অনেক শক্তিশালী হয়ে গিয়েছে। আর আমার ভাইকে সে বলে দিয়েছিল ওই খারাপ আত্মাটার কাছে। এখন সে আত্মাটা নাকি ওই খারাপ ত্রান্তিকের কাছে বদ্ধ হয়ে আছে, আর এটা শুধু আমার ভাইয়ের কারণে, যার কারণে আমার ভাইকে সেই মহিলাটা মেরে ফেলেছিল। জানি না কথাটার ভেতরে কতটা সত্যতা ছিল। ঘটনাটা এখানেই শেষ। তবে আমি বলবো, কেউ এসব ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতে যাবেন না। এগুলো আসলে কখনো কারো জীবনে ভালো কিছু বয়ে আনে না। তাই আমি চাই না আমার ভাইয়ের মতো অন্য কারো জীবন চলে যাক। আর কোনো কবিরাজি ভালো হয় না, তারা নিজেদের সাধ্য হাসিল করে মানুষকে বিপদের মুখে ঠেলে দেয়। ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। যদি এরকম আরো কোনো ঘটনা আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের কাছে লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠান। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমাকে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। আরো একটা কথা না বললেই নয়, আমাদের একান্ত সাপোর্ট দরকার আপনাদের। আমাদের এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের সাপোর্ট আর আপনাদের সহযোগিতা ছাড়া আমরা সামনের দিকে কোনো অবস্থাতে এগিয়ে যেতে পারবো না। তাই একান্ত অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ঘটনাটা আমাদেরকে আশরাফুল ভাই পাঠিয়েছেন। তিনি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি ভালো আছেন। ইউটিউবে আপনাদের একটা এপিসোড আমি শুনেছিলাম, তাই আমি ভাবলাম আমার কাছে একটা ঘটনা আছে, সেই ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাই। ঘটনাটা আমার নিজের সাথে ঘটনাটা আমার এলাকার এক দাদুর কাছ থেকে আমি শুনেছি। তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। ঘটনাটা একটা নামকরা গোরস্থানকে কেন্দ্র করে, তাই আমি আমার ঠিকানা আর সেই গোরস্থানের ঠিকানা দিলাম না। শুধু এটুকুনি বলে রাখি, আমাদের শহরের মধ্যে অনেক নাম করা সেই গোরস্থানটা, প্রায় 4-5 কিলোমিটার দূরের লোকজন এসেও আমাদের এই গোরস্থানে লাশ দাফন করে যায়। আমার সেই দাদু ওই গোরস্থানে কবর খোঁড়ার কাজ করতেন, এমনকি তার দায়িত্বে পুরো কবরস্থানটাই ছিল, সবকিছু তিনিই করতেন। ঘটনাটা তার সাথেই ঘটে যায়। আমি একদিন কবর খুঁড়তে খুঁড়তে এমন একটা কবরের সন্ধান পাই, যে কবরের লাশ এখনো অক্ষত ছিল। আমি জানতাম সেই কবরটা অনেক পুরনো, কিন্তু আল্লাহই জানে তার কি এমন আমল ছিল যার কারণে তার কবরের লাশটা এখনো অক্ষত ছিল। আমি ভুলবশতই কাপড়টা খুলি আর তার চেহারাটা দেখি। আমি দেখলাম সেটা একজন বৃদ্ধ বুজুর্গ লোক, যার চেহারাটা এত সুন্দর, আমি আজ পর্যন্ত এরকম সুন্দর মানুষ দেখিনি। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ করে আমাদের গোরস্থান থেকে লাশ চুরি হয়ে যাচ্ছিল। যখনই একটা নতুন কবর খোঁড়া হতো, 3 দিনের মধ্যে সেই লাশটা হয়তো চুরি হয়ে যেত,
না হলে সেই কবরটা খোঁড়া অবস্থায় পাওয়া যায়। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়। আমরা অনেক চিন্তিত হয়ে পড়ি, কারণ দোষটা আমার ঘাড়ে এসে পড়ছিল। কারণ গোরস্থানের দেখভালের দায়িত্ব আমার ওপরে ছিল। তাই আমার সাথে কাজ করা আরো তিন চারজনকে নিয়ে আমি সারা রাত সেই গোরস্থানটা পাহারা দিতাম। এরকমই একদিন একটা লাশকে আমরা দাফন করি, আর সেই দিন থেকেই পাহারা দেওয়া শুরু করি। তখন রাত 2টা কি 3টা বাজে। এমন সময় সেই কবরের আশপাশ থেকে আমি একটা শব্দ পেতে লাগলাম। আমি আমার আরেকজন সাথীকে নিয়ে সেই কবরের কাছে গিয়ে দেখি সেই কবরটা অর্ধকোড়া অবস্থায় পড়ে আছে। কিন্তু কবর কিন্তু কবরটা কে খুঁড়েছে এটা আমি আঁচ করতে পারলাম না, কারণ আশপাশে আমি কাউকেই দেখতে পেলাম না। আমি আবারও তখনই সেই কবরটাকে আগের ন্যায় মাটি দিয়ে আবারও ঠিক করে দিই। আমি বেশ কিছু দূর যাওয়ার পরে আবারও শব্দ পেলাম, হয়তো সেই কবরটা আবারও কেউ খুঁড়ছে। আমি এবার একাই দৌড়ে সেখানে গেলাম। সেখানে যেতেই আমি দেখলাম একটা কালো আলখাল্লা পরা কেউ একজন সেই কবরের উপর হামাগুড়ি দিয়ে বসে আছে, আর সেই কবরটাকে খোঁড়ার চেষ্টা করছে। আমি চিৎকার করে আমার লোকজনকে ডাকতেই সেই জিনিসটা চোখের পলকে আমার সামনে থেকে হারিয়ে গেল। আমি বুঝতে পারলাম না জিনিসটা কি ছিল। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো এটা কোনো চোরের কাজ। কবরের আশপাশে অনেক গাছগাছালি থাকায় সে হয়তো পালিয়ে গিয়েছে। আমরা কয়েকজন মিলে বেশ খোঁজাখুঁজি করলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। পরের দিন আরো একটা কবরের কাছ থেকে আমি শব্দ পেতে লাগলাম। আমি সেখানে গিয়ে দেখলাম সেই কবরটাও খোঁড়ার চেষ্টা করা হয়েছে। এই বিষয় নিয়ে আমি গোরস্থান কমিটিকে জানালাম আর বললাম, যদি পুলিশ প্রোটেকশন দেওয়া হয় তাহলে আরো ভালো হয়। তারা পুলিশের কাছে ঘটনাটা জানাবে আর একটা কেস ফাইল করবে। পরের দিন রাতে আরো একটা আজব ঘটনা ঘটে। সেদিনকে আমার ছেলে পেলে কেউ ছিল না, আমি একাই গোরস্থানটা পাহারা দিচ্ছি। আমি রাত 2টার দিকে এসে আমাদের সেই শোয়ার জায়গাতে শুয়ে পড়ি। এমন সময় আমি শব্দ পেলাম কোনো একটা কবর কেউ খোঁড়ার চেষ্টা করছে। আমি স্পষ্ট সেই শব্দটা শুনতে পেলাম। আমি আশেপাশে লাইট মেরে দেখলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। বলে রাখি, আমি যে কবরটাকে অক্ষত অবস্থায় পেয়েছিলাম, আমি প্রায়শই সেই কবরটা জিয়ারত করতাম। আমি ভাবলাম সেই কবরটার কাছে গিয়ে একটু কবরটা জিয়ারত করে আসি। আমি সেই কবরের কাছে যেতেই যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম সেখান থেকে কালো একটা কিছু অনেক জোরে দৌড়ে পালিয়ে গেল। আমি চিৎকার করে তার পেছনে ধাওয়া করতে লাগলাম, কিন্তু রাস্তার ভেতরে এসেই জিনিসটা আমার সামনে থেকে হারিয়ে গেল। আমি আবারও সেই বুজুর্গ লোকের কবরের সামনে যাই। গিয়ে দেখি তার কবরটা অর্ধখোঁড়া অবস্থায় পড়ে আছে। আমি আবারও তার কবরটা ঠিকঠাক করে দিয়ে আমি তার কবরটা জিয়ারত করে আবারও পুনরায় নিজের সেই শোয়ার জায়গাতে ফিরে আসি। ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কিছু আমার সাথে ঘটতে চলেছে তার বিন্দু মাত্র আঁচ আমি পাইনি। এভাবেই বেশ কয়েকটা দিন কেটে যায়, আর কোনো সমস্যা হচ্ছিল না। ভেবেছিলাম হয়তো জিনিসটা গায়েব হয়ে গেছে। এমনই একদিন রাতের বেলা আমি আর আমার সঙ্গীরা মিলে একটা কবর খুঁড়ছিলাম, কারণ রাত 1টার দিকে সেই মরাটা দাফন করতে হবে। সে মায়াতির কোনো আত্মীয় স্বজন ছিল না, তাই এলাকারই কয়েকজন মিলে এসে সেই লাশটাকে দাফন করতে চায়। আমি বিনা পয়সায় সেই খবরটা খুঁড়ে দিই। তারা দাফন কাপন করে দোয়া কালাম করে সবাই চলে যায়। আমি আর আমার 4জন সঙ্গী সেই গোরস্থানে এখনো আছি। এমন সময় আমরা শুনতে পেলাম সেই নতুন কবরটাকে হয়তো কেউ খোঁড়ার চেষ্টা করছে। সেখানে যেতেই আমরা দেখতে পেলাম একটা কালো আলখাল্লা পরা কেউ একজন সেই কবরটাকে খোঁড়ার চেষ্টা করছে। আমরা লাঠি সোঁটা নিয়ে গিয়েছিলাম। 4জন মিলে সে অবয়বটাকে ঘিরে নিয়ে আচ্ছা মতো ধোলাই করি। আমরা যখন সে কালো আলখাল্লা পরা লোকটাকে মারছিলাম, তখন আমরা বুঝতে পারলাম এটা আসলে কোনো মানুষ নয়, এটা একটা বদ জিন। আমাদের লাঠির কয়েকটা বাড়ি খাওয়াতেই সেই জিনটা ভ্যানিশ হয়ে গেল। বিষয়টা আমরা বুঝতে পেরে সেখান থেকে সেদিনকার মতো চলে আসি নিজেদের বাড়ি। ঘটনাটা ঘটে পরের দিন থেকে। আমি প্রায়শই স্বপ্নে দেখতাম সেই কালো অবয়বটা আমাকে কোথায় একটা টেনে নিয়ে যাচ্ছে। এভাবেই টেনে নিয়ে যেতে যেতে সে আমাকে একটা কবরের ভেতরে ফেলে দেয়। তখনই আমার ঘুম ভেঙে যায়। এভাবেই 2-3টা দিন এরকম ভাবেই সিরিয়ালে আমি সেই স্বপ্নগুলো দেখতে থাকি। আমি আমার কবর খোঁড়ার আর সব সঙ্গীদের সাথে ঘটনাটা শেয়ার করি। তারাও আমাকে একই কথা বলে। তারাও নাকি স্বপ্নে দেখে কেউ একজন এসে তাদেরকে টেনে হিঁচড়ে একটা কবরের ভেতর নামাচ্ছে। এই জন্য তারা আমার সাথে কাজ করার জন্য একটু ইতস্তত বোধ করে। তারা
সবাই বেশ কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমার দায়িত্ব আমি কখনোই ছেড়ে যেতে পারবো না। কারণ এই দায়িত্বটা আমি বিগত 25 বছর ধরে করে আসছি। আমি মৃত্যুর আগ পর্যন্ত হয়তো এই কাজটা করে যেতে চাই। তাই পরের দিন কবর খোঁড়ার জন্য আমি একাই চলে আসি। আমি আমার মতো কবর খুঁড়ি। সেই গোরস্থানে আবারও পাহারা দেওয়ার জন্য আমি একাই থেকে যাই। আজকে আমার সাথে একটা আজব ঘটনা ঘটে। এভাবেই আমি পুরো গোরস্থানটা ঘুরে ঘুরে দেখছিলাম। সামনের একটা রাস্তাতে যেতেই আমার নাকে একটা তীব্র পচা দুর্গন্ধ বের হয়ে আসতো। আমি বুঝতে পারলাম এটা কোনো লাশ পচারই গন্ধ। আমি একটু সামনে যেতেই সেখান থেকে কেমন একটা কর্মর কর্মর আওয়াজ শুনতে পেলাম। আওয়াজের উৎপত্তি স্থলটা দেখার জন্য আমি সামনে যেতেই দেখলাম একটা কবর খুঁড়ে কেউ একজন তার ভেতরে বসে আছে। আমি সেখানে লাইটের আলো মারতেই দেখতে পেলাম সেখানে একটা কালো অবয়ব সে কবরটা খুঁড়ে তার ভেতর থেকে লাশ বের করে খাচ্ছে। তার চেহারাটা ছিল এরকম, মনে হচ্ছিল মাথা থেকে পা পর্যন্ত কালো একটা আলখাল্লা দিয়ে ঢাকা। তার চোখগুলো লাল টকটকে জলজল করছিল, আর তার মুখটা অস্বাভাবিক বড় ছিল, আর মুখের ভেতরে চোখা চোখা দাঁতগুলো আমি লাইটের আলোতে স্পষ্ট দেখতে পেলাম। আমি দেখতে পেলাম তার দাঁতের বিভিন্ন জায়গায় মানুষের মাংস লেগে আছে, আর তার হাতে সেই কবরের লাশের শরীরের কোনো একটা অংশ সে চিবিয়ে খাওয়ার চেষ্টা করছিল। আমাকে দেখেই সে অবয়বটা তার খাওয়া বন্ধ করে দেয়। এটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। ভয়ে চিৎকার করে সেখান থেকে এক দৌড়ে আমি গোরস্থান থেকে বের হয়ে যাই। তারপরে আমি পাশের এক বাড়িতে গিয়ে সেই ঘটনাটা খুলে বলি। সেই বাড়িতে বেশ কয়েকজন যুবক ছেলে ছিল। আমরা সবাই মিলে সেই গোরস্থানের ভেতরে যাই। গিয়ে সে কবরের কাছে গিয়ে যা দেখি, সেখানে কোনো কালো অবয়ব কিংবা কেউ ছিল না, কিন্তু সেই কবরটা খুঁড়ে সেই লাশটাকে কেউ একজন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, এটা আমরা স্পষ্ট দেখতে পেলাম। আমরা সেই কয়জন মিলেই সেই লাশটাকে আবারও আগের মতো করে দাফন করে দিয়ে আবারও তার কবরটা জিয়ারত করে সেখান থেকে সেদিনকার মতো চলে আসি। এরপরে বেশ কয়েকটা দিন কেটে যায়, এরকম আর কোনো ঘটনা ঘটছিল না। গত দিনের এই ঘটনাটা দেখার পর আমার শরীরটা অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আমি বেশ কিছুদিন জ্বরে পড়েছিলাম। আমি জ্বরের ঘোরেই স্বপ্নে দেখতাম আমি যে বুজুর্গ লোকটার কবর জিয়ারত করতাম, যার লাশটা এখনো অক্ষত আছে, সেই বুজুর্গ লোকটি আমার সামনে এসে বলল, তোর কোনো ভয় নেই, আমি আছি তোর সাথে। তুই রাতের বেলা এসে আমার কবরের সামনে আমার সাথে দেখা করিস। আমি প্রথমে ভেবেছিলাম বিষয়টা হয়তো স্বাভাবিক, জ্বরের ঘোরে আমি এসব দেখছি। এভাবে প্রায় 3-4 দিন আমি টানা এই একই স্বপ্ন দেখতে লাগলাম। সেই বুজুর্গ লোকটি আমার কাছে আসে, আর নির্দ্বিধায় তিনি বলেন, আমার কবরের সামনে রাতের বেলা এসে আমার সাথে দেখা করিস। আমি বিষয়টা মসজিদের ইমামকে জানালাম। তিনি আমাকে বলল, আমার নাকি রাতের বেলা তার কবরের কাছে যাওয়া একেবারেই উচিত হবে না, কারণ যে কালো অবয়বটাকে আমরা এর আগে মেরেছিলাম আর যাকে আমি দেখেছিলাম সেই কবরের লাশ খেতে, হয়তো এটা তারই কাজ। এভাবে আমি প্রতিদিন স্বপ্নে দেখতে লাগলাম। সেই বুজুর্গ লোকটা এসে আমাকে একই কথা বলে। একদিন অন্যরকম একটা ঘটনা ঘটে। আমি স্বপ্নে দেখতে পেলাম সেই বুজুর্গ লোকটি অনেক রাগে ক্ষিপ্ত হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এইবার প্রথম তাকে দেখে আমার স্বপ্নের ভেতরে অনেক ভয় করছিল। সেই লোকটি অনেক কর্কশ গলায় আমাকে বলল, তোকে কতদিন বললাম রাতের বেলা আমার কবরের সামনে এসে আমার সাথে দেখা করতে, তুই কেন আমার কবরের সামনে আসছিস না? এই কথাটা শুনে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই আর ঘুম থেকে উঠে পড়ি। আমি ঘুম থেকে উঠে দেখলাম তখন রাত 3টা বাজে। আমি ভাবলাম এভাবে স্বপ্ন দেখার থেকে সরাসরি গিয়ে দেখে আসাটাই ভালো। তাই আমি আমার সেই খারাপ শরীরটা নিয়ে আস্তে আস্তে সেই গোরস্থানের দিকে রওনা দিলাম। আমি গোরস্থানে গিয়ে দেখলাম পরিবেশটা একেবারেই স্তব্ধ হয়ে আছে। অন্যদিন যেরকম স্তব্ধ থাকে, আজকের দিনটা তার থেকেও যেন আরো বেশি স্তব্ধ হয়ে আছে। আমি পাশ থেকেই একটা পচা দুর্গন্ধ পেতে লাগলাম। আমি বুঝতে পারলাম আজকেও কি ঘটতে চলেছে, তাই সেদিকে আমি আর নজর দিলাম না। যাই, আমি যেই কাজের জন্য এসেছি আজকে সেই কাজটাই করি। আজকে কোনো গোরস্থান পাহারা দেওয়া না। অসুস্থ শরীর নিয়ে অনেক কষ্টে হাঁটতে হাঁটতে সেই বুজুর্গ লোকটার কবরের সামনে এসে দাঁড়াই।
আমি তার কবরের সামনে আসতেই আমি অনেক মিষ্টি একটা সুঘ্রাণ পেতে লাগলাম। আমি ভাবলাম হয়তো সে বুজুর্গ লোকটার কবরটা জিয়ারত করার জন্যই আমাকে হয়তো তিনি ডেকেছে। কোনো কিছু না ভেবেই আমি তার কবরটা জিয়ারত করতে লাগলাম। আমি যখনই মোনাজাত ধরবো তখনই আমি সামনে দেখতে পেলাম বুজুর্গ লোকটা একটা সাদা জুব্বা পরে মাথায় একটা সাদা টুপি দিয়ে অনেক হাসি মাখা মুখ নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আমি বেশ ভয় পেয়ে যাই। সেই বুজুর্গ লোকটির কবর ছিল একেবারে ওয়ালের পাশে, তাই আমি এটা দেখে ভয়ে দুপা পেছাতেই আমি সেই ওয়ালের সাথে ধাক্কা খাই। এমন সময় সে বুজুর্গ লোকটি আমার উপরে অস্বাভাবিকভাবে ঝাঁপিয়ে পড়ে। তারপরে আমার আর কোনো কিছু মনে নেই। ফজরের আজান কানে আসায় আমার জ্ঞান ফিরল। আমি আমার চোখ খোলার পরে দেখতে পেলাম আমার শরীরে প্রত্যেকটা জায়গাতেই প্রচুর পরিমাণে মাটি লেগে আছে, আর বিভিন্ন জায়গাতেই তীব্র ব্যথা অনুভব করছি। আমি নিজেকে গোরস্থানে আমার সেই শোয়ার জায়গাতে পেলাম। আমি অনেক কষ্টে উঠে বসলাম, কিন্তু উঠে বসার পর আমার সেই ব্যথাগুলো আরো তীব্র হতে লাগলো। তাই আমি সেখানে আবারও শুয়ে পড়ি। আমার বড় ছেলে পরের দিন সকালবেলায় সে গোরস্থানে এসে সেই জায়গাতে আমাকে শুয়ে থাকতে দেখে সে আমাকে ঘুম থেকে জাগায়। আমি তাকে রাতের পুরো ঘটনাটা খুলে বলি। আমার শরীরে প্রচুর পরিমাণে ব্যথা ছিল, আর আমার ছেলে লক্ষ্য করলো আমার শরীরের বিভিন্ন অংশে কালশিরা পড়ে আছে। মনে হচ্ছিল আমি রাতের বেলা কারোর সাথে হয়তো মারামারি করেছি। আমার ছেলে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করে। পরে আমি একটা কবিরাজের কাছে, আমি যখনই সেই কবিরাজের কাছে গেলাম, সেই কবিরাজটা আমাকে দেখেই বলল, কি হয়েছে, যা যা এখান থেকে চলে যা। আমি তার কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। আমি সেই কবিরাজটাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আপনি আমাকে দেখে এমন কথা বলছেন কেন ভাই? তখন সেই কবিরাজটা হাসি মাখা মুখ নিয়ে আমাকে বলল, তুই কেন আমার কাছে এসেছিস? তোর সাথে যে আছে সে আমার থেকেও বড় কিছু রে। তুই চলে যা আমার কাছ থেকে, না হলে তোর সাথে যে জিনিসটা আছে সে রাগ করবে। আমি আর কথা বাড়ালাম না। আমি বুঝতে পারলাম কবিরাজটা কেন এই কথাটা বলল আমাকে। আমি সেখান থেকেই ফিরে চলে আসলাম নিজের বাড়িতে। তারপর থেকে আর কোনো ঘটনা ঘটেনি, এমনকি সেই লাশ চুরির ঘটনাটাও তারপর থেকে গায়েব হয়ে যায়। পরে আমি স্বপ্নের মাধ্যমে জানতে পারি সেদিনকে সে বুজুর্গ লোকটি আমার উপরে যে ঝাঁপিয়ে পড়েছিল, আসলে তিনি সত্যি একজন ফরেস্টগার্ড লোক ছিলেন। তিনি আমার শরীরে অবস্থান করে সেই দুষ্টু জিন, যেটা সেই কবরগুলোকে খুঁড়ে খুঁড়ে তার ভেতর থেকে লাশ বের করে খেত, তাকে নাকি আমার মাধ্যমেই তিনি মেরে ফেলেছে। আর আশ্চর্যজনক কথা, সেই বুজুর্গ লোকটির ছায়া এখনো আমার সাথে আছে। যাই হোক, ঘটনাটা এই পর্যন্তই। আমার সেই দাদু এখনো বেঁচে আছেন। তার বয়স হয়তো 90 পার হয়েছে। তিনি এখন আর কবর খোঁড়ার কাজ করেন না, কিন্তু তার ছেলে এখনো সেই কাজ করে যায়। তার ছেলের সাথেও এরকম দুই একটা ঘটনা আছে। যদি আমার এই ঘটনাটা সিলেক্ট হয়, তাহলে পরে আমি সেই দাদুর ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লিখে পাঠাবো। ততদিনের জন্য ভালো থাকবেন, আর ঘটনাটা সিলেক্টেড হলে আমাকে অবশ্যই জানাবে। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন, গ্রামের ঠিকানাও দিয়েছেন। সঙ্গত কারণে আমি সেই গ্রামের ঠিকানার নাম উল্লেখ করলাম না।